দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। বহু মানুষ আত্মহত্যা করেছেন বা প্রচন্ড অসুস্থ হয়ে প্রাণ ত্যাগ করেছেন। আপনারা বুঝতেই পারছেন সেই সমস্ত পরিবারে নিকট আত্মীয়দের কয়েকজনকে আমরা এখানে আনতে পেরেছি। তারা প্রত্যেকেই বলবে। আমি শুরু করার পর এক একজন নাম ধরে ডাকবো এবং তারা তাদের কথা বলবে। আমি পরিচয়ও তখন করিয়ে দেব। আমি প্রথমে বলতে চাই যে পশ্চিমবাংলায় এসআইআর আতঙ্ক ঘিরে শুধু যে আতঙ্ক এটা নয়, তার পাশাপাশি বহু জায়গাতে প্রতিবাদ এবং প্রতিরোধ হয়েছে এবং সেটা খুব প্রয়োজনীয় ছিল এবং তার ফলে আমরা সুপ্রিম কোর্টের যে গতকালের রায়, সেই রকম একটি রায় আমরা পেয়েছি। সেই রায়ের মূল বিষয় যেগুলো মানুষ চাইছিলেন, দাবি করছিলেন, সেই রায়ের মধ্যে দিয়ে সেগুলো এসছে। যার মধ্যে প্রধান হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিটকে জন্মতার তারিখে প্রমাণপত্র হিসেবে ঘোষণা করতে হবে। এটা মানুষকে ভীষণ ভাবাচ্ছে। এই কথাও এসছে যে নথি জমা দেওয়ার পর সেটা রিসিভ করে সেটা জানাতে হবে। মানুষের অন্যান্য দাবিগুলির মধ্যে ছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে কথা আসছে, সেই তালিকাটা মানুষের গোচরে আনতে হবে। মানুষ জানতে পারছেন না কার নাম আছে। তো সেগুলো পঞ্চায়েত ভবন এবং বিডিও দপ্তর এবং শহরাঞ্চলগুলোতে পুরসভার ওয়ার্ড অফিসে টাঙিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটাও মানুষ চাইছিলেন। নোটিশপ্রাপ্ত ভোটাররা তাদের সাথে অন্য কাউকে যেতে দেওয়া হচ্ছিল না, সেই ব্যাপারেও মানুষের দাবি ছিল এবং সেটা মানতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে যে গণতান্ত্রিক রায় দিয়েছে, আমরা তার জন্য সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ। মাঝে যেটা শুরু হয়েছিল যে কোনো বিএলওর সাথে যেতে দেওয়া হবে না, প্রথমে শুরুর সময় যেতে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে শুধু বিএলওর উপরই সব দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে মানুষের বিড়ম্বনা অনেক বেশি হচ্ছিল। সেই ক্ষেত্রে একজন যিনি নোটিশ পেয়েছে, তিনি পছন্দ করে বিএলএদেরও নিয়ে যেতে পারেন। এর জন্য তাকে একটা চিঠি দিতে হবে। তো এই যে সমস্ত গুরুত্বপূর্ণ রায়গুলো হয়েছে, আমাদের দিক থেকে আমরা তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং সুপ্রিম কোর্টকে আমরা ধন্যবাদ জানাই। এত সব ভালো হওয়ার পরেও অনেক কিছু ঘটছে। সেগুলো কি, আমি তার দু একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। যেমন আমরা বিশ্বস্ত সূত্রে কতগুলো খবর পেয়েছি, আপনারাও খবর রাখেন, সংবাদ মাধ্যম, আপনারাও পেতে পারেন।
প্রথম হচ্ছে যে যিনি পশ্চিমবাংলার ভোটে বলা যেতে পারে যে কেন্দ্রীয় সরকারের দিক থেকে বা বিজেপির দিক থেকে পরিচালনা করছেন, তার নাম অমিত শাহ, আপনারা জানেন। তো তিনি ঠিক করেছেন এবার আমরা যা ভাবছি তার বাইরে কিছু। প্রথমটা হচ্ছে যে বিজেপি 120টা আসন জিততে চায়। অমিত শাহ কেন্দ্রীয় এজেন্সিদের বলেছেন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বাকি আসনগুলি তৃণমূল থেকে ভয় দেখিয়ে অথবা প্রলোভন দেখিয়ে কিনে নিতে পারে। এই 120টা আসন তারা বেছেছে গতবার 10 থেকে 15,000-এর ব্যবধানে যেখানে তৃণমূল জিতেছিল, সেই আসনগুলো নির্দিষ্ট করে তারা ঠিক করেছে সেখান থেকে 15,000 মানুষকে হিয়ারিং এ ডাকবে। অলরেডি তারা ডেকে ফেলেছে। এছাড়া তারা ঠিক করেছেন যে 10,000 মানুষকে কোন হিয়ারিং ছাড়াই ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এগুলো এদের পরিকল্পনা এবং সেই দায়িত্ব তারা বিভিন্ন এজেন্সিকে দিয়েছে। কাদের নাম বাদ যাবে সেটাও তারা মোটামুটি ঠিক করে ফেলেছে। এবং সেই জন্য আমরা আরো খবর পেয়েছি যে পশ্চিমবঙ্গে সেন্ট্রাল আইবির যে 16টি ডেস্ক আছে তার মধ্যে চীন এবং বাংলাদেশ সংক্রান্ত ডেস্কের লোকজনদের বাদ দিলে বাকি 14টি ডেস্কে সব কর্মীকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত জেলাগুলি। তাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। কেন্দ্রীয় সরকারের কাছে ইডি এবং সিবিআই বাদে যত তদন্তকারী সংস্থা আছে সব কর্মীদের অমিত শাহ ব্যবহার করছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের নির্বাচনে এই 120টি সিট জেতা নিশ্চিত করতে। নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল খুব জোর দিয়ে বলেছেন পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে। এটা কেন বলছেন? তার কারণ গতবার আপনাদের মনে আছে যে গতবার ভোটে 7টা 8 দফায় ভোট ছিল। তাতে 3 নম্বর দফায় শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল তারপর থেকে বিজেপি একেবারেই আর কোনো ভোট পায়নি। এইবার তারা ঠিক করেছে দ্বিতীয় বা তৃতীয় ভোটের মধ্যেই তারা সবটা শেষ করে দেবে। তার মানে হচ্ছে এই 3 দফায় করলে যদি সেখানে গুলিও চলে তো সেটা গোটা রাজ্যে খুব বড়ভাবে ছাপ ফেলতে পারবে না, তার মধ্যে ভোটটা হয়ে যাবে। ভোটারদের কেউ যদি আইন আদালত করতে যান, এদের পরিকল্পনা হচ্ছে তার আগেই ভোটটা শেষ করে দেওয়া। ভোটটা একবার শেষ হয়ে গেলে আইন আদালত বছরের পর বছর চলতে থাকবে। এতে ওদের বাংলা দখল করার কোনো অসুবিধা হবে না। পাশাপাশি এটাও আমি বলছি যে এরই সাথে আমরা যখন চারিদিকে এই প্রতিবাদ দেখছি, সুপ্রিম কোর্টের এরকম রায় দেখছি, আমরা এই কথা বলতে পারি যে বাংলা কখনোই কারো অধীনতা স্বীকার করে নেয়। কাজেই বাংলায় প্রতিবাদ হবে এবং আরো প্রতিরোধ হবে যদি ওরা এই সমস্ত কাজগুলোকে পরিকল্পনা অনুযায়ী করতে থাকে। এই হচ্ছে আমার প্রারম্ভিক বক্তব্য। এবার আমি যারা এসছেন তাদের এক একজনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আচ্ছা, আমি প্রথমে বলার জন্য অনুরোধ করছি মৃত বিএলও অশোক দাসের স্ত্রী সুদীপ্তা দাস এখানে উপস্থিত আছেন। তাকে তার বক্তব্য জানানোর জন্য প্রথম অনুরোধ করছি।
আমার স্বামীর নাম অশোক দাস। আমার স্বামীর নাম অশোক দাস। উনি বৌরু হাই স্কুলের টিচার ছিলেন। উনি যাদবপুর বিধানসভার 110 পার্টের বিএলও হিসাবে কাজ করছিলেন। কাজের প্রথমে উনি খুব উৎসাহের সাথে খুব ভালোভাবেই কাজ করছিল, কিন্তু লাস্টের দিকে এত প্রেশার এসে গেছে উনি কাজ করতে চাপ নিতে পারছিলেন না। উনি জানিয়েও ছিলেন যে এই এই কাজটা আরো কিছুদিন বেশি টাইম হলে ভালো হতো, এত কম সময় করা, এত প্রচুর কাজ, সেটা আমিও জানিছিলাম যে উনি পাচ্ছেন, উনি অসুস্থ হচ্ছে। এমনকি বুঝে দিয়েও উনি একবার মাথা ঘুরে পড়ে গেছে। ওই স্কুলে হেড স্যার এসে বাড়িতে দিয়ে গেছিল। আমি জানিয়েছিলাম ইআরও, তারপর ওদের বিডিও কে জানিয়েছিলাম যে এইরকম হয়েছে স্যার। উনি বলতে পারছি না, আমি আর বাঁচতে চাই না, এত কাজের চাপ। ওরা কিছুতেই শুনছে না, ওরা খালি বলছে যে ঠিক আছে আর করতে হবে না, আবার বড় মুহূর্তে কাজের নোটিশ পাঠাচ্ছে। এত কাজের কাজ যা সহ্য না করতে পেরে উনি এই কি বলবো এই পথ বেছে নিয়েছে। এখন আমার ছোট ছেলের এখন মাত্র 13 বছর বয়স। এই ছেলেকে নিয়ে আমি কি করবো, কোথায় যাবো জানি না। ছেলে পড়াশোনার খরচা সবকিছু এখন কোথা থেকে চালাবো। আমার কাছে একটাই অনুরোধ, যদি আমাকে একটা, যেহেতু উনি সরকারি চাকরি করতেন, আমার একটা কাজের ব্যবস্থা হয় কাছাকাছি, তাহলে আমি সংসারটা নির্বাহ করতে পারি। একটু কাছাকাছি হলে ভালো হয়, কেন আমার ছেলে তো খুব ছোট। আর যেসব প্রসেসিং গুলো আছে, চাকরির পরবর্তী প্রসেসিং গুলো, সেগুলো যাতে একটু তাড়াতাড়ি হয়, নইলে আমি চালাতে পারবো না। আমার নাম সুদীপ্তা দাস। আপনারা শুনলেন। আমি এইটুকু বলতে পারি যে উনি যে সমস্যাগুলোর কথা বললেন, আমরা সেগুলো সরকারের গোচরে আনব এবং আমাদের পক্ষে যা সম্ভব সেগুলো আমরা করার অবশ্যই চেষ্টা করব। এবার আপনাদের সামনে বলবেন, আপনাদের মনে আছে এই এসআইআর আতঙ্কে প্রথম যিনি আত্মহত্যা করেছিলেন পানিহাটির বাসিন্দা প্রদীপ কর, তার ভাগ্নি এসেছেন শিল্পী ওঝা। শিল্পী ওঝা বলবেন। অনেকদিন ধরে আমার বাবা এসআইআর আতঙ্কে ভুগছিলেন। আর 27 তারিখে এটা এসআইআরটা ঘোষণা হয়, আর সেই দিন রাতে উনি আত্মহত্যা করেছেন। আমি এটা স্বপ্ন কল্পনা করিনি কখনো বাবা এরকম কোনো পদক্ষেপ নেবেন। মাঝে মাঝেই বলতেন যে হ্যাঁ এসআইআর কথা ভাবছি, কি হবে আমাদের, এরকম বলতেন। কিন্তু উনি এরকম একটা পদক্ষেপ নেবেন সেটা কখনোই ভাবিনি। কি বলবো, আমার কিছু বলার নেই। আমার পরিবার, আমার মামিও এসেছেন। আপনারা শুনলেন শিল্পী ওঝার কথা। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মতুয়া মহাসংঘের সম্পাদক সুকেশ চৌধুরী। আমারটা জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি ডাক্তার সুকেশ চৌধুরী, জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ,
সংঘাধিপতি মা মমতা ঠাকুর। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর এর নাম করে যেভাবে মতুয়া, দলিত, আদিবাসী, উদ্বাস্তু মানুষ যারা বিশেষত দেশভাগের বলি ছিন্নমূল মানুষ, তাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে ঢাল করে যেভাবে তাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে মতুয়া মহাসংঘ ইতিমধ্যে পথে নেমেছে। এবং আপনারা জানেন, কিছুদিন আগে আমাদের মতুয়া পরিবারের একজন গোসাই, গুমাতে বাড়ি, গুমা শান্তিনগর বাড়ি, নির্মল চন্দ্র দাস, নিখিল চন্দ্র দাস, তিনি আত্মহত্যা করেছেন। তার কাছে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড সবকিছু আছে, কিন্তু যেভাবে আতঙ্কের বাতাবরণ তৈরি করা হয়েছে, তাদের ভোটটি যদি কোনোভাবে কাটা যায়, তাদের একমাত্র নাগরিকের প্রমাণ ভোটার, সেই ভোট যদি না থাকে, তাহলে একবার তারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে বিদেশে এসে কোনো মতে দুকাটা এক কাটা জায়গা কিনে বসবাস করছে, ছেলে মেয়েকে দিয়ে কোনো মতে বেঁচে আছে। ভারতবর্ষের একমাত্র নাগরিকের যে প্রমাণপত্র ভোটার, সেইটুকু যদি কেড়ে নেওয়া হয়, তাহলে আগামী দিনে তাদের অবস্থান কোথায় যাবে? এই আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন। আমাদের মতুয়াদের মালদা জেলার এক ভদ্রলোক অনুপম ঘোষ, তিনিও তার একটা মেন্টাল প্রবলেম এসে গেছে, নিউরোলজিক্যাল প্রবলেম এসে গেছে, খুব দুরবস্থার মধ্যে আছে। এটা নিয়ে এতটা প্যানিক তৈরি হয়েছে, এতটা আতঙ্ক তৈরি হয়েছে, এবং আমার যেটা মনে হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে শুধু মতুয়া, দলিত, আদিবাসী মানুষদের সমস্যা নয়, কৃষক থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সমস্যার মূলে কেন্দ্রের বিজেপি সরকার, এবং যার মূলে রয়েছে আরএসএস। আরএসএস এর মূল লক্ষ্য ছিল সারা ভারতবর্ষের দলিত, আদিবাসী, মতুয়া এবং সংখ্যালঘু নিধন। 1925 সালে তাদের জন্ম হয়েছিল। মূলত এই তিনটে উদ্দেশ্য ছিল, তার মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে দলিত, মতুয়া, সংখ্যালঘু, তাদের কি করে ধ্বংস করে দেওয়া যায়। আরএসএস এর সেই ঘোষিত সিদ্ধান্তকে বিজেপি কার্যকর করছে। তো আমরা যতক্ষণ না পর্যন্ত এই ভারতবর্ষ থেকে আরএসএস কে নিষিদ্ধ না করতে পারবো এবং বিজেপি নামক এই রাজনৈতিক দলটিকে ভারতবর্ষ থেকে মুছে না দিতে পারবো, বিতাড়িত না করতে পারবো, ততদিন কিন্তু শুধু মতুয়াদের সমস্যা না। অনেকে ভাবছেন এটা মতুয়া, দলিত, আদিবাসীদের সমস্যা না, সমগ্র ভারতবাসীর জন্য একটা অমঙ্গল, একটা অশুভ সংকেত কেন্দ্রের বিজেপি এবং আরএসএস। এবং তাদের ক্ষেত্রে আমরা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে যেমন পথে নেমেছি, মা মমতা ঠাকুর পথে নেমেছেন। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা ভারতকে সম্প্রীতির দেশ হিসাবে দেখেছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, দলিত, আদিবাসী আমরা একসঙ্গে বসবাস করেছি, আমাদের এ যাবৎকাল কখনো কোনো সমস্যা ছিল না। বিজেপির উত্থানের সাথে সাথে ভারতবর্ষে দলিত, মুসলমান, সংখ্যালঘু, কোথাও ঘটি, কোথাও বাঙালি যেভাবে লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে, একটা সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ জুড়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করবার চেষ্টা চলছে। তারই বিরুদ্ধে যারা পশ্চিমবঙ্গের বাঙালি এবং এই পশ্চিমবঙ্গকে যারা বাঙালি বিদ্বেষী যে সরকার, সবার আগে বোঝা উচিত আমরা বাঙালি, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, নিশ্চয়ই আমরা ভারতবর্ষের মানুষ, কিন্তু তার আগে মনে রাখতে হবে বাঙালির একটা স্বাভিমান আছে, তার একটা নিজস্ব সংস্কৃতি আছে। সেই সংস্কৃতিকে কিভাবে বিজেপি ধ্বংস করতে চাইছে তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমরা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে পথে নেমেছি। আমরা ভারতবর্ষের সর্বস্তরের মানুষ যারা দেশকে ভালোবাসে, পশ্চিমবঙ্গকে ভালোবাসে, এই দেশের মানুষকে ভালোবাসে, দেশের শান্তি সম্প্রীতি বজায় রাখতে চায়, তাদের সকলকে বলবো আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামি। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এই আবেদন রাখছি। নমস্কার।
এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বসিরহাট উত্তরের চৈতা গ্রামের বাসিন্দা ফিরোজি বেগমের ছেলে আলী হোসেন। নমস্কার। সবাইকে নমস্কার। আমার নাম আলী হোসেন মন্ডল। আমার মায়ের নাম ফিরোজা বেগম। বসিরহাট থেকে এসে আমার ওই এটা মা কাগজ এসেছিল, এটার খবর শুনে কাগজটা ফেরত এসছে, শুনে বড় অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে মাথা করে পড়ে যায়। নিয়ে যেতে যেতে হাসপাতালে মারা যায়। নমস্কার, বক্তব্য রাখবো। এইবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন গোসাই পরিষদের সম্পাদক রঞ্জিত ভাই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি প্রথমেই বলবো, এখানে যারা এসছেন এই প্রেস ক্লাবে, আমার মনে হয় প্রতিটা মানুষই বাংলাভাষী মানুষ, জাগ্রত মানুষ, সমাজ সংস্কারের মানুষ, প্রতিবাদী মানুষ। আপনাদের সবাইকে প্রণাম, ভালোবাসা জানিয়ে আমি শুধু এইটুকুই বলবো, জাগো বাঙালি জাগো, বড়া ভয় মাঙ্গো। আজ নির্বাচন কমিশন বলতে লজ্জা করে, এরা নির্যাতন কমিশন বললেই ভালো হয়। এই গ্যারেজ কুমার বিজেপির আঙুল হিলানিতে ছিন্নমূল মানুষ, বাংলাভাষী মানুষ, বাঙালি বিদ্বেষী মানুষ, এরা বাঙালির ভালো চায় না বন্ধু। আমরা আমরণ অনশন করেছিলাম, গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন শিক্ষা প্রশ্নের জন্ম দেয়। আমরা যারা দিন অনশন করেছিলাম, ওই বিজেপির একজন ঠাকুর বাড়ির কর্তা আছেন, তিনি বলেছিলেন এরা রোহিঙ্গা। এই নান্ডু গোসাই গিয়ে প্রশ্ন করতে গেছিল যে আমরা তো আপনাকে জিতিয়েছিলাম আমার মানুষের অধিকার রক্ষার জন্য। তার প্রতি গণপ্রহর আপনারা দেখেছেন। তারা কখনোই কিছু মানুষ তাদের আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য গোমূত্র গোবর খেয়ে কৃতদাস গোলামে পরিণত হয়েছে, আর মানুষকে রাষ্ট্রহীন করে নির্বাচনে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিত্য নতুন এক একটা আইন, তাদের ঘোষিত আইনকে তারা বলছে চলবে না, কমার্শিয়াল চলবে না, মাধ্যমিকের অ্যাডমিট চলবে না, ওবিসি সার্টিফিকেট চলবে না। মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলে চক্রান্ত করে বাংলা দখল করে। আমি বলবো আপনাদের, তারা চায় ভারতবর্ষে বাবা সাহেবের যে সংবিধান, এই সংবিধান তারা আগামী দিন রাখবে না। মনোবিধান, মনুসংহিতা আনতে চায়, যাতে অন্তত ভারতবর্ষের মূল নিবাসী বহুজন এসসি এসটি ওবিসি মানুষ, এই মধ্যে মানুষের আগামী দিন আবার দাসত্ব কৃতদাস গোলাম বানানোর পরিকল্পনা। আমি অন্তত আমার মধ্যীয় সমাজ এসসি এসটি ওবিসি ভারতের মূল নিবাসী এবং বাংলাভাষীদের বলবো, বাঙালি ভাইদের বলবো, বাঙালি জাগো, প্রতিবাদ করো, রাস্তায় নামো, অবরোধ হোক। এই চক্রান্তকারীদের এই চক্রান্তে আমরা কোনোভাবেই যেন কেউ ভয় না দেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমার নাম রঞ্জিত ভাই, মা মমতা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মধু মহাসংঘের গোসাই পরিষদের সম্পাদক। আপনারা শুনলেন রঞ্জিত ভাইদের
কথা। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের পরিচিত সাংবাদিক মিতালি মিত্র। তাকে কিভাবে হ্যারাস করা হয়েছে সেটা বলবেন তিনি। নমস্কার, আমি মিতালি মিত্র, জানেন সবাই জানেন হয়তো, আমার পরিচয়টা বললেন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমার এখন 65 বছর বয়স। আমি কৃষ্ণনগরের মেয়ে। আমার এতদিন ধরে ভোট দিচ্ছি, কিন্তু আমার 2002 এর লিস্টে আমার মা বাবার কারোর নাম নেই। আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। এখানে আমি ভোট দিচ্ছি, কসবায় থাকি। আমাকে যখন হিয়ারিং এ ডাকা হয়েছে, আমি অ্যাডমিট কার্ড প্রথমে বিএলও দিলেন, তারপরে আবার হিয়ারিং এ আবার ডাকা হলো। তখন অ্যাডমিট কার্ড না নিয়ে আবার মার্কশিট নেওয়া হলো, সার্টিফিকেট নেওয়া হলো, এবং আমাকে এই আরো স্পষ্ট বলে দিয়েছেন যে আপনি কিন্তু শিওর থাকবেন না যে আপনার ভোটার লিস্টে নাম থাকবে। খসড়ায় আছে কিন্তু আপনার থাকলে শিওর থাকবেন না। তো আমার প্রশ্ন যে কেন এভাবে হ্যারাস হতে হবে? আর এর আগে তো এসআইআর হয়েছে, কিন্তু এভাবে তো কখনো হয়নি আমাদের হ্যারাস হতে। এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত। এবং আমার এরকমও মনে হচ্ছে যে হয়তো যাতে আমি ভোট না দিই, এবং হয়তো সবাই জানেন যে আমি কখনোই বিজেপিকে ভোট দেবো না বা দিই না, সেটা হয়তো বা জানেন। আমি জানি না কি কারণে হয়েছে। তো এটা আমার একটা ক্ষোভ থাকে। ধন্যবাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেউই বাদ যাচ্ছেন না, সবাইকে ওরা এই নির্যাতনের মধ্যে ফেলছে, এবং এটা একটা গোটা সামাজিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এইবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিভান ঘোষ, অভিনেতা, আপনারা চেনেন তাকে। নমস্কার, আমি অভিনয় করি। আমার নাম বিবর্ষান ঘোষ, অফিসিয়াল নেম, আর বিমান আমার ডাক নাম। আমি এই যখন এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়, তখন হঠাৎ আমার ভাই একদিন আমার ফোন করে, তখন শুটিংই ছিলাম, ফোন করে বলে বিএলও ফোন জানিয়েছে যে আমাদের দুজনের নাম নাকি বাদ গেছে। আমি তো শুনে চমকে উঠলাম যে কেন নাম বাদ গেছে। তো ভাই তখন দৌড়াদৌড়ি করলাম, বিএলও শুটিং এ ছিলাম, ওই দিন যেতে পারিনি, পরের দিন গেছি। তো ভাই দৌড়াদৌড়ি করে খবর পেল যে আমার বাবার নাকি নামের বানান ভুল ছিল, এবং সেটা আমরা ছোট থেকেই দেখেছি যে বাবার নামের বানান ভুল ছিল। স্বপন ঘোষ আমার বাবার নাম, স্বপ্না ঘোষ ছিল। তো এই স্বপ্না ঘোষটা যে নামটা যে ছিল, সেটা তো আর আমি বা আমার ভাই বা আমার ফ্যামিলির লোকেরা কেউ করিনি। সেটা তো নির্বাচন কমিশনই নিশ্চয়ই দায়িত্ব নিয়ে সেই নামগুলোকে করা হয়, সেটা মিস্টেক বোঝাই যাচ্ছে। তো সেই জন্য বলা হচ্ছে আমাদের নাম, দুজনের নাম নাকি বাদ যাবে। তো ঠিক আছে, তো এবার যা যা প্রক্রিয়া সেটা করা হলো, যেটা ডকুমেন্টস দেওয়ার, বাবারও নাম রেক্টিফাই করার জন্য। তো আমার প্রশ্ন সেটা হচ্ছে, দীর্ঘদিন ছোট থেকে দেখে আসছি স্বপ্না ঘোষ, সেটার জন্য তো আমাদের মানে পাসপোর্ট বানানো বলুন বা আধার কার্ড বানানোর যে প্রক্রিয়া যখন হয়েছিল, সেগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আন্ডারই হয়েছিল। তো সেগুলো তো কিছু আটকায়নি কখনো। আজকে পাসপোর্টটা কত ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, সেটাও তো যখন হয়ে গেছে, সেই যখন পাসপোর্ট বানাই আমরা, তখন সেই ডকুমেন্টগুলোই দরকার ছিল, যেগুলো এখন যেগুলো গ্রহণযোগ্য হচ্ছে না। তো তারপরে যখন বাবার নাম রেক্টিফাই করার জন্য অ্যাপ্লাই করা হলো, সেটাও হয়ে গেল। কিন্তু আমাদের বলা হচ্ছে, আমাকে আর ভাইকে, যে পরের ডেট আসবে, হিয়ারিং হতে পারে, এখনো মানে যে ডকুমেন্টস দিতে হবে, দিয়েছি জমা। তো এই আমার প্রশ্ন, এই হ্যারাসমেন্টটা কেন? আজকে আপনাদের দায়িত্ব নাম রেক্টিফাই করা। আজকে ভুল নামে যদি একটা দিনের পর দিন ধরে ভোট হয়ে যায়, সেটা কার দায়িত্ব? ধরি আমাদের তো দায়িত্ব না, আমরা তো পেন দিয়ে নিশ্চয়ই ভোটার কার্ডের উপর নাম চেঞ্জ করতে পারবো না। নামটাও আপনাদের দায়িত্ব, যে ভুল আছে। আগে এসআইআর যখন এই প্রক্রিয়া শুরু হলো, ভোটের ঠিক আগে, তখনই কেন মনে পড়লো? তখন এই জিনিসগুলো কেন মনে পড়ছে মানুষের? আজকে লক্ষ লক্ষ মানুষ দেখছি এগুলো সাফার করছে, কত মানুষ সুইসাইড করে দিচ্ছে, কত মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এই ভোটের আগেই যে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে, পরিষ্কারই বোঝা যাচ্ছে যে এটা একটা মানে ভোট প্রক্রিয়া, এটা কোনো মানে এসআইআর প্রক্রিয়া না, এটা একটা ভোটে জেতার কৌশল। ঠিক আছে, তো যদি আমাদের হিয়ারিং হয়, ডাকবে, ডাক যাও। ছোট থেকে দেখে আসছি আমরা, আমাদের জেনারেশন পর জেনারেশন কলকাতার বাসিন্দা। আমাদের এমন কোনো না যে আমাদের 2-3 জেনারেশন আগে বাংলাদেশ থেকে এসছে, সেরকম না।
তো সেখানে এই জিনিসটা হওয়ার তো কথা ছিল না। তো যাই হোক, এই হ্যারাসমেন্ট সহ্য করতে হচ্ছে, আমাকেও হচ্ছে যেমন লক্ষ লক্ষ মানুষকে করতে হচ্ছে বাংলার। আজকে বাংলার মানুষ বুঝতে পারছে, দেখতে পাচ্ছে যে প্রত্যেকেরই জ্ঞান বুদ্ধি আছে যে কেন এই প্রক্রিয়া এইভাবে পাসিউ করা হচ্ছে। পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ভোটের আগে একটা এই আর কি মানে জেতার একটা কৌশল। তো যাই হোক, আমি আমার হ্যারাসমেন্টের কাহিনীটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম প্রচুর লক্ষ লক্ষ মানুষ আছে যারা আমাদের এই মঞ্চে পৌঁছতে পারছে না, তারা অপেক্ষা করছে এই দুটো কথা বলার জন্য। তাদের হয়েই আমি কথাটা বললাম। ধন্যবাদ। আপনারা শুনলেন যারা ভুক্তভোগী তাদের কথা। এই প্রসঙ্গে যে যে কথাগুলো এসছে আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই কথাও এখানে বলা হলো যে নির্বাচন কমিশন আসলে নির্যাতন কমিশন। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে যে যে নির্দেশটা এসছে সেগুলো কখনোই লিখিতভাবে তারা দেয়। তারা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে বিএলওদের কাছে এবং বিএলওরা সেই অনুযায়ী তারা তাদের যে কার্যক্রম সেটা করেছে। দেখুন, আমরা সকলেই জানি যে বিএলওদের মধ্যে নানা রাজনৈতিক দলের সমর্থকরা আছে, সেখানে বিজেপি লোকেরাও আছে। তারা পরিকল্পিতভাবে নাম বাদ দিয়েছে, এরকম বহু অভিযোগ আমরা পেয়েছি। আর সবথেকে বড় কথা যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার কেন্দ্রীয় সরকারের সমর্থনে নির্বাচন কমিশনার যে কাজ করছেন তাকে তার বিরুদ্ধে তিনি কথা বলেছেন, শুধু না সবার তিনি চিঠি পাঠিয়েছেন। এগুলো সাক্ষীর কাজ করছে এখন। তার কারণ সেখানে তিনি নির্দিষ্টভাবে জানিয়েছেন যে এদের কাজের ফলে সাধারণ মানুষের যে প্রচন্ড অসুবিধা হচ্ছে সেই কথা। এতগুলো মানুষ আত্মহত্যা করলেন বা অসুস্থ হয়ে মারা গেলেন তার কথা। এবং সব থেকে বড় যেটা, যে নির্বাচন কমিশন তারা সংবিধানের কথা মানছেন না। আমাদের প্রত্যেকের যে ভোটাধিকার পরিকল্পনা করে সেই ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ভোটের অধিকার আমাদের সকলের সাংবিধানিক অধিকার। সেই অধিকার যখন কেড়ে নেওয়া হয় তখন মানুষের আর কি থাকে? তার কারণ আপনারা জানেন, ভোটের অধিকার কেড়ে নেওয়া মানে কি ভোটার, তারপরে তাদের কোথাও আটকে রাখা হবে এবং সব মিলিয়ে তাদের জীবনটাকে বরবাদ করে দেওয়া। তারা রাষ্ট্রহীন হয়ে পড়বে এবং দেশহীন হয়ে পড়বে। তারা কোনো দেশের নাগরিক হিসেবে আর দাবি করতে পারবে না। এই যে ভয়ঙ্কর একটা প্রবণতা, সেই প্রবণতার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার মুখ খুলেছে। অন্য জায়গায় কেউ প্রতিবাদ করে বা খুব কম প্রতিবাদ হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ বহু জায়গাতেই প্রতিবাদ করেছে। এটা পশ্চিমবাংলার যে প্রতিবাদী চরিত্র, সেই চরিত্র আমরা দেখতে পেয়েছি। গতকালও অনেক জায়গায় এই ধরনের প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠেছে। একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যখন মানুষের মধ্যে থেকে আসে তখন সেখানে কিছু কিছু ভুল জায়গাও চলে আসতে পারে। তার কারণ এখানে কোনো পরিকল্পিতভাবে কোনো নেতা যারা এগুলো পরিচালনা করছে সেরকম কেউ নেই। কাজেই মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আমরা তাকে
সমর্থন করছি। নিশ্চয়ই তারা যে অফিস পোড়ানো, বিডিওদের ধমকি দেওয়া, এসবকে হয়েছে, আমরা এগুলো সমর্থন করি, কিন্তু মানুষকে এগুলো বোঝাতে সময় লাগবে অনেক। এই যে প্রতিবাদী মন, এরা সেইটাকে আবার জাগিয়ে তুলছে, এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই প্রতিবাদ হোক, আরো বেশি পরিমাণে প্রতিবাদ হোক। অনেক সাংবাদিক ভাইদের, বোনেদের, তাদেরও এই হ্যারাসমেন্টের মধ্যে যেতে হচ্ছে। অনেকে খুব পরিষ্কারভাবে বলছেন না, পরিষ্কারভাবে বলতে পারলে খুব ভালো হবে। এরকম দেখা যাচ্ছে যে বহু নতুন ভোটার কাদের করবে সে ব্যাপারেও এরা পরিকল্পনা করেছে, এবং সেই অনুযায়ী নতুন ভোটার তারা ঠিক করছে। যাই হোক, হ্যাঁ, তো এবার আমি খুব সংক্ষিপ্ত করে বললাম সবার বক্তব্য। এবার বলবো যে আমাদের দিক থেকে এ বিষয়ে সৈকত মিত্র কিছু বলবে। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ। বলে লাভ নেই। আজকে দেখলেন যে বিক্ষোভটা কোন একটা জায়গায় সীমিত নয়, বিক্ষোভটা কিন্তু সমাজের সর্বস্তরে, বিশেষ করে যারা প্রান্তিক মানুষ, তারা তো নির্যাতিত হয়েই আজকে রাস্তায় নেমেছেন, পথে নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। আমি ধন্যবাদ জানাবো শ্রীমতী দোলা সেন এবং ডেরেক ওব্রায়ান, যাদের করা মামলায় সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয়ে যা যা মানুষের বক্তব্য ছিল সেগুলো যে তুলে ধরা হয়েছিল সেগুলোকে মান্যতা দিয়ে নির্দেশ দিয়েছেন কি করতে হবে। আপনারা সবাই জানেন গতকাল সেই নির্দেশ বেরিয়েছে, অর্থাৎ কোর্টে একটা জিত হয়েছে। কিন্তু এখানে একজন আমাদের সাংবাদিক বন্ধুর কাছ থেকে শুনলাম, তিনি বললেন যে অনেক বিএলও এখনো বলছে তাদের কাছে কোর্টের নির্দেশ আসেনি, কাজে রিসিটেড কপি দেয়া হবে কিনা, অ্যাডমিট কার্ড মান্যতা দেয়া হবে কিনা, বা অন্যান্য যা কিছু বিএলওদের ঢুকতে দেয়া হবে কিনা, সেইটা কিন্তু এখনো তারা বলছে আমাদের কাছে কোর্টের নির্দেশনামা এখন এসে পৌঁছয়নি। এই কারণেই আমরা দেখলাম যে এসআইআর চলাকালীন বেশ কিছু জিনিস বদলে গেল। একটা হচ্ছে যে যেটা লক্ষ্য ছিল, মানে ইয়ক্ষয় জফলা লক্ষ্য ছিল, সেটা হলো যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান বা মুসলিম সম্প্রদায় বা যেভাবেই বলুন না কেন তাদের নাম বাদ দেওয়া। সেটা যখন প্রথম খসড়ায় হলো না, তখন প্ল্যান বি তে এলো, এবং বোধহয় একদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে, তাও আবার অদ্ভুত ভাবে এআই পরিচালিত একটি অ্যাপের মাধ্যমে 1,36,00,000 লোকের নাম ম্যাপিং থেকে বার করে দেওয়া হলো। কারণ কি, তাদের কম্পিউটারের খেলায় তাদের কারোর বাবার নাম বদলে গেছে, কারোর নিজের নাম বদলে গেছে, কারো জন্ম তারিখ বদলে গেছে, আবার অনেক সময় ফ্লোরটাকে এফআইআর করে লেখা হয়েছে, মানে নানাবিধ। তা আমরা কি দেখলাম, নির্বাচন কমিশনটা বদলে অ্যাকচুয়ালি বললেন আমাদের এক ভাই, মতুয়া ভাই, নির্যাতন কমিশন হয়ে গেছে। সত্যি ঘটনা, মানুষকে এইভাবে নির্যাতন করার অধিকার নির্বাচন কমিশনের কি আছে? এই প্রশ্নটা বোধহয় তোলার সময়টা অনেক আগেই ছিল, তোলা হয়নি। তার একটা বড় কারণ
হয়তো কিছু কিছু জায়গায় স্পোরেটিক্যালি হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে হয়নি। তার একটা বড় কারণ আমাদের এই ভদ্রবিত্ত বাঙালি সমাজ, যারা মনে করেছিলেন যে এসআইআর হচ্ছে এর এমন কি, এখন কিন্তু তাদের টনক নড়ছে। এবং বিশেষ করে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে নির্বাচন কমিশন কাদের অঙ্গুলি হিলনে চলে, তাদের যারা সমর্থক তারা কিন্তু এই শুনানিতে ডাক পেয়েছে। লক্ষ লক্ষ মানুষ ডাক পেয়েছে, এখনো বহু লক্ষ মানুষ বাকি আছে। তো কাজেই আমার মনে হয় যে একটা যেখানে পিছিয়ে পড়ার মানুষদের পাশে দাঁড়ানোর দরকার, এবং নির্বাচন কমিশনের একটা আমাদের সাংবিধানিক সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের মানুষকে ইনক্লুড করার দরকার কথা। এরা ইনক্লুশনের জায়গায় এক্সক্লুড করছে, মানুষকে কি করে বাদ দেওয়া হবে সেই প্ল্যান করছেন। কিন্তু আমার মনে হয় এই সুপ্রিম কোর্টের এই রায়ের পরে তাদের আবার তারা বিরাট একটা কিন্তু ধাক্কা খেয়েছে। কিন্তু এখনো আমি অন্তত, আমার মতো হয়তো আরো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, আবার কোনো একটা কিন্তু দুরভিসন্ধি তাদের মাথা থেকে বেরোতে পারে। কাজেই আপনারা সকলে সাবধান হন এবং যা উচিত বলার সেই উচিত বলাটা আপনাদের সমাজ মাধ্যমের মাধ্যমে বলুন। শুধুমাত্র তারা কি বলে দিচ্ছে, তারা কি ন্যারেটিভ দিচ্ছে সেইটা বলি না উড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কিন্তু আপনারা আপনাদের সমাজ মাধ্যমের এবং সকল মানুষের এটা কর্তব্য। এই এসআইআর আমরা প্রথমেই বলেছিলাম যে এটা আমরা চাই না, করতে দেব না, কিন্তু যেটা 2 বছরের করার কথা সেটা 2 মাসে যখন শেষ করতে চেয়েছে তখনই জানতাম যে কি হতে চলেছে। মানুষের নির্যাতন আর মেনে নিচ্ছি না। আমরা প্রথমেই বলেছিলাম, যেদিন নির্বাচন কমিশন অফিসে ঢুকলো তার সামনে আমরা মঞ্চ বেঁধে বলেছিলাম যে এগুলোকে আমরা মানবো না, এবং যদি একজন ভোটারও বৈধ ভোটার বাদ যায় আমরা পথে নামবো। আমরা কিন্তু গতকাল পথে নেমেছি, আরো জোরদার ভাবে সবাই মিলে নামবো, এটা কিন্তু আপনাদের জানানো রইল। ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন রন্তিদেব সেনগুপ্ত। আজকে সাংবাদিক সম্মেলন আপনারা দেখছেন, নির্বাচন কমিশনের অমানবিক, অগণতান্ত্রিক, অবৈধ কার্যকলাপের ফলে যারা মারা গিয়েছেন, যারা তাদের আত্মীয় পরিজনকে হারিয়েছেন, যারা হেনস্থা হয়েছেন, সেই রকম পরিবারের কয়েকজন মানুষ আজ এখানে এসেছেন। এই যারা এসেছেন এখানে, এরা কেউ কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী নন, এরা কেউ রোহিঙ্গাও নন, এরা প্রত্যেকে ভারতীয় নাগরিক, বৈধ ভোটার, এরা প্রত্যেকে এদের বাড়ি সকলেই, সর্বোপরি এরা বাঙালি, পশ্চিমবঙ্গের বাসিন্দা। এসআইআর শুরু থেকে এই পর্যন্ত নির্বাচন কমিশনের অবৈধ অগণতান্ত্রিক কার্যকলাপের ফলে 80 জন বাঙালি, পশ্চিমবঙ্গে বসবাসকারী 80 জন বাঙালি মারা গিয়েছেন। নির্বাচন কমিশন একদিনের জন্য দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এসে 2 দিন সভা করে গেছেন, এখানে সোনার বাংলা পাড়ার গল্প কথা শুনিয়েছেন। একবারও জানতে চাননি যে মানুষগুলোর কি হয়েছিল, একবারও কোনো দুঃখ প্রকাশ করেননি। ভারতীয় জনতা পার্টি নেতারা এই মৃত মানুষদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। পরিষ্কার কথা, বাঙালির লাশের ওপর দিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ বাংলা দখল করতে চাইছে। বাঙালির লাশের ওপর দাঁড়িয়ে তারা বাংলা দখল করতে চাইছে। আজ বাংলা এবং বাঙালি আক্রান্ত। ফলে এই যে এসআইআর কে নিয়ে যে লড়াইটা লড়তে আমরা নেমেছি, এটা শুধু হিন্দু বাঙালির লড়াই নয়, মুসলমান বাঙালির লড়াই নয়, মতুয়ার লড়াই নয়,
নমশূদ্রের লড়াই নয়, শহুরে মানুষের লড়াই নয়, গ্রামের মানুষের লড়াই নয়, প্রতিটি বাঙালির লড়াই। পশ্চিমবঙ্গের প্রতিটি বাঙালির লড়াই আজকে এই জ্ঞানেশ কুমার, তার প্রভু এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই লড়াইটায় যদি বাঙালি জেতে তাহলে বাঙালির অস্তিত্ব টিকে থাকবে। যদি এই লড়াই আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে বাঙালির অস্তিত্ব বিপন্ন হবে। কাজে আজ হিন্দু, মুসলমান, মতুয়া, নমশূদ্র সমস্ত বাঙালির একজোট হওয়া দরকার। এসআইআর শুরুর পর থেকে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসআইআর এর মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের বাঙালিকে শেষ করে দেওয়া। পশ্চিমবঙ্গের বাঙালির একটা গরিষ্ঠাংশ অংশের ভোটাধিকার কেড়ে নেওয়া, তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা এবং এই পশ্চিম বাংলায় বাংলার সংস্কৃতি ধ্বংস করে হিন্দি, হিন্দুস্তানের যে ধারণা ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে, সেই ধারণাটিকে প্রতিষ্ঠা করা। তার জন্য 80 জন বাঙালি প্রাণ কেড়ে নিয়েছে। মনে রাখবেন, আমাদের 80 জন সহ নাগরিক নির্বাচন কমিশনের অমানবিক, অগণতান্ত্রিক, অবৈধ কার্যকলাপের ফলে প্রাণ দিয়েছে। আমরা একটা পরিষ্কার কথা কালকে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আমাদের মনে একটা আশার আলো জুগিয়েছে, কিন্তু আমরা একটা পরিষ্কার কথা নির্বাচনী রাজ্যের নির্বাচনের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে পরিষ্কার জানিয়ে দিতে চাই যে নির্বাচন কমিশন কাল যে নির্দেশিকা দিয়েছে সেটি যেন অবিলম্বে পালন করা হয়। এ নিয়ে কোনো গড়িমসি দেশ বাঁচাও, গণমন্ত্রী বা বাঙালি সহ্য করবে না। পরিষ্কার কথা, অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে, যারা যারা তাদের তথ্য নথিপত্র দিয়েছেন তার স্বীকৃতি দিতে হবে। প্রতিটা কাজ যা নির্দেশিকাটা প্রতিটা অক্ষরে অক্ষরে অবিলম্বে পালন করতে হবে। এই নিয়ে কোনো গড়িমসি করলে চলবে না। এর আগে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সেগুলো অমান্য করেছেন এই নির্বাচন কমিশনার। রাজ্যের মুখ্যমন্ত্রী 5-5বার চিঠি পাঠিয়েছেন, কোন সৌজন্য দেখেননি তার উত্তর দেওয়ার। আসলে নির্বাচন কমিশন তো চাইছে যে গায়ের জোরে বাঙালিকে হত্যা করে বাংলা দখল করার সুযোগ বিজেপিকে করে দেওয়া। রাজনৈতিক অভিসন্ধি নিয়ে আজ বাঙালিদের হত্যার চেষ্টা করা হচ্ছে। বাঙালিকে আজ আরেকবার যুদ্ধে নামতে হবে, নিজের অস্তিত্ব রক্ষার জন্য, নিজের সংস্কৃতি রক্ষার জন্য, নিজের পশ্চিমবঙ্গকে রক্ষার জন্য। এই লড়াইয়ে কোথাও কোনো আপোষ নেই। এই লড়াই হবে মুখোমুখি নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জ্ঞানেশ কুমার এবং তাদের দলবলের সঙ্গে। পরিষ্কার বাঙালির লড়াই। 26-এর নির্বাচনটা মনে রাখবেন বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। কাজে এই নির্বাচনে বাঙালিকে জিততে হবে, পরাস্ত করতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জ্ঞানেশ কুমারকে। আপনাদের সকলকে আমার ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের দেশ বাঁচাও গণমঞ্চের দুই প্রতিনিধির বক্তব্য। আমি এর সাথে মূল যে কথাটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের মঞ্চটার নাম দেশ বাঁচাও গণমঞ্চ। গোটা দেশ জুড়ে যা চলছিল এখন সেটা এসে দাঁড়িয়েছে বাংলার উপর। বিহার জয় ওদের হয়ে গেছে, তারপরে ওরা টার্গেট করেছে বাংলাকে, এবং বাংলাকে টার্গেট করা মানে ওরা এটা বুঝিয়ে দিতে চায় যে আমরা কোনো ক্ষেত্রেই থামবো না। এমনকি মানুষের যদি মৃত্যু হয়, যদি গুলি চালাতে হয়, দাঙ্গা করতে হয়, আমরা সবই করতে রাজি আছি। এই যে বিজেপি RSS এর এই যে গোটা চক্রান্ত, এইটাকে আড়াল করে শুধু এসআইআর নিয়ে আলোচনা হয় না। এসআইআর এর গোটা পরিকল্পনা এরা মিলেই করেছে, এবং সেই পরিকল্পনা কার্যকরী করার জন্য আমাদের ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, তাকে তারা সিলেক্ট করে দিয়ে এসেছে। অর্থাৎ তার সাথে আগেই কথা হয়েছে
সাংবিধানিক জায়গা থেকে ইলেকশন কমিশনার একটা স্বাধীন পদ এবং ইলেকশন পরিচালনা করার ক্ষেত্রে তার যে স্বতন্ত্রতা আমরা দেখছি, সেটাকে একেবারে কেড়ে দেওয়া হচ্ছে। কেড়ে নিচ্ছে কারা? কেড়ে নিচ্ছে কেন্দ্রে যারা সরকার চালাচ্ছে। এই গোটা বিষয়টা হচ্ছে আমাদের আজকে তুলে ধরার বিষয়। দেখুন, যুদ্ধ হবে কিনা আমি এক্ষুনি বলতে পারছি, তবে একটা কথা যে আমরা একথা বলতে চাই যে বাঙালি সহজে মাথা নত করবে না। আমরা প্রতিটা ক্ষেত্রে এর বিরুদ্ধে যাব, মানুষকে সংগঠিত করে, মানুষের যে সংগঠিত প্রতিবাদ যেগুলো চলছে সেইগুলোকে একসাথে নিয়ে এসে আমাদের উচিত একটা বড় ধরনের প্রতিবাদ, তার জায়গা, প্রতিরোধের জায়গা সেটা তৈরি করা। মানুষই শেষ কথা বলে, আমি আপনি শেষ কথা বলতে পারবো না। এই যে মানুষ শেষ কথা বলে, সেটা মানুষ গ্রহণ করলো এবং সুপ্রিম কোর্ট এই জায়গা দিতে বাধ্য হলো। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের পক্ষে আর দাঁড়ালো না। তার কারণ সেটা হলে সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্ট থাকতে পারে না আমাদের সংবিধান অনুযায়ী। কাজেই এই লড়াই সংবিধান প্রতিষ্ঠা করা, সংবিধানে মানুষের যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকারগুলো যাতে মানুষ পেতে পারে, সেই কথাই মানুষ বলতে চাইছে। আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার নির্বাচন কমিশনারের নেই। এই দিক থেকেই আমরা মূলত আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য আমাদের লিফলেটের মধ্যে দিয়ে আমরা গোটা বিষয়টাকে তুলে ধরেছি। দেখুন, এখন এই মৃত্যু 80-তে থেমে নেই, এটা প্রায় 100-র কাছাকাছি পৌঁছেছে, 90 তো হয়েই গেছে। প্রতিদিন আজকের কাগজেও দেখবেন 4 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিন 3 জন 4 জন করে গত 15 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি। তার আগে তো হয়ে গেছে। কাজেই মানুষের জীবনের দাম এদের কাছে কিছু নেই। আমরা সেই মানুষের জীবনের দাম এটা চাই এবং সেটা যে পথে সম্ভব সেই পথে আমরা চাইব সেটা করতে। আমরা চাই যে সরকার তার দিক থেকে মানুষের পাশে দাঁড়াক এবং আমাদের লড়াইকে আরো এগিয়ে নিতে সাহায্য করুক। আমরা সরকারের পক্ষে আছি। আমরা কথা বলছি না যে সরকার সব কাজ ঠিক করছে, কিন্তু এ বিষয়ে বলছি এই ক্ষেত্রে সরকার অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিনে এটা চলতে থাকবে। এই হলো আমার বক্তব্য। এবার আমাদের কবি জয় গোস্বামী এবং গীতিকণ্ঠ মজুমদার তাদের ভিডিও বার্তা, সেটা আপনাদের সামনে দেখানো হবে। গীতিকণ্ঠ মজুমদার তিনি অমর্ত্য সেনের সহকারী বা সেক্রেটারি। সূত্রে আমি এখন খুব অসুস্থ, সেই সময় আমাদের কাছে এসে পৌঁছায় নানা প্রশ্নাবলী এবং আমাকে যেতে হবে। আমি সেখানে যেতে পারি না, খরচ ছিল না। আমার স্ত্রী ও কন্যা যত সম্ভব করেছে, প্রধানত আমার স্ত্রী কাবেরীকেই কাজকর্ম করেছে। আর এটা শুধু আমার উপর হচ্ছে তা নয়, সমস্ত দেশবাসীর উপর হচ্ছে। বিশেষত পশ্চিমবঙ্গের যারা মানুষ, তাদের উপর বিশেষভাবে করা হচ্ছে। আমি এবং আমার পরিবার কিন্তু প্রথম থেকে ভোট দিয়ে আসছি এবং আমরা দিলে নিশ্চয়ই পাওয়া যাবে যে আমরা ভোট দিয়ে কিভাবে নিয়মিত ভোট দিচ্ছি।
তা সত্ত্বেও কেন এরকম করা হচ্ছে? আমার পরিবারকে একা নয়, এরকম অনেক পরিবারকে এরকম করা হচ্ছে, অনেক মানুষকে এরকম করা হচ্ছে। এবং এই যে পরিযায়ী শ্রমিকদের যারা জীবন থেকে এখানে দোকান দিয়েছে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বিহারে। এই তারা ভয়ে একটা ট্রাফিকের অভাব তৈরি করা হচ্ছে। সেই ট্রাফিকের অভাবকে আমিও বাদ যাচ্ছি না। আমি মানে আমি বিশেষ কোনো মানুষ নই, আমি এই অর্থে বলছি যে আমি একজন নাগরিক, আমি এখান থেকে বাদ যাচ্ছি না। বাকি নাগরিকরাও যেমন এই ট্রাফিকের আবহাওয়ার মধ্যে পড়ছি, আমিও তার মধ্যে পড়ছি, আমার পরিবারও তার মধ্যে পড়ছি। এই একটি পরিবার থেকে হাজার পরিবার তৈরি হয়, যা এইভাবে একটা দেশ তৈরি হয়। এইটা কি ধরনের বিষয় এবং এর একটা উপযুক্ত প্রতিবিধান হওয়া উচিত, সকলের প্রতিবাদ করা উচিত। আমি জানি যে আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রতিবাদ করছেন এবং তিনি যে প্রতিবাদ করছেন সেটা তিনি করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, যা আমরা প্রত্যক্ষ করে দেখতে পাচ্ছি। এবং এটা তো মনে জোর পাই, যখন আমি কাগজে এই খবরগুলো পড়ি বা টেলিভিশনে দেখি তখন মনে জোর পাই তিনি তাও আছেন, শুধু মাথার উপর ক্ষমতা আছেন এবং একই সঙ্গে পরীক্ষা করছেন। সুতরাং এটা আমাদের কাছে একটা এই প্রতিবিধানে এবং এই অন্যায় উপযুক্ত অন্যায় বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার একটা পথ বলে আমি মনে করি। এটা তারা যে প্রতিবাদটা করছেন সেই প্রতিবাদে আমরাও আমাদের মতো করে সামিল আছি। আমি গীতিকণ্ঠ মজুমদার শান্তিনিকেতন থেকে বলছি। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ চলছে। এসআইআর এর মধ্যে বহু মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। নানাভাবে মানুষ হয়রানি, অনেক মানুষকে অহেতু নোটিশ করা হয়েছে। নির্বাচন কমিশন কি করতে চায় সেটা মানুষের কাছে স্পষ্ট নয়। অনেককে ভুলভাল নোটিশও করা হচ্ছে। যেমন অধ্যাপক অমর্ত্য সেনকে নোটিশ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে যে ওনার মায়ের সঙ্গে ওনার বয়সের পার্থক্য 15 বছরের কম। অথচ 2002 সালে যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল সেই ভোটার লিস্টে অমিতা সেন অর্থাৎ অমর্ত্য সেনের মায়ের বয়সের উল্লেখ আছে 88 বছর। তাহলে দেখা যাচ্ছে অমিতা সেনের সঙ্গে তার ছেলে অধ্যাপক অমর্ত্য সেনের বয়সের পার্থক্য হচ্ছে 19 বছর কয়েক মাস। অথচ তাকে একটা নোটিশ ধরানো হলো। এই ধরনের নোটিশ ইস্যু করছে স্থানীয় স্তরের আধিকারিক। তিনি না দেখেই নোটিশ দিলেন, তা আবার অমর্ত্য সেনের মতো মানুষকে। একবার বলা হচ্ছে 2000 সালের যে ভোটার লিস্ট আছে সেটা কি সত্য বলে ধরা হয়, অথচ সেটা কার্যক্ষেত্রে দেখা গেল যে সেটা অস্বীকার করা হচ্ছে। মানুষ এসআইআর নিয়ে খুবই ধন্দে আছে এবং এটা মানুষের কাছে পরিষ্কার করা নির্বাচন কমিশনের প্রয়োজন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্নের উত্তর দেবে সুমন ভট্টাচার্য। পূর্ণাঙ্গবাবু বলবার সময় বলেছেন যে বেশ কিছু বিএলও, এরকম আপনারা অভিযোগ পাচ্ছেন, বেশ কিছু বিএলও তাদের মধ্যে বিজেপির লোক আছে যারা এই নোটিশ বা নাম বাদ দেওয়ার একটা কোটানকোট চক্রান্ত তারা করছে। এরকম কি আপনাদের কাছে কোনো স্পেসিফিক ডেটা আছে অমুক বিধানসভায় অমুক বুথ সেই বিএলও বিজেপির লোক বা তারা এই কাজটা করছে, এরকম স্পেসিফিক কোনো ডেটা কি আপনাদের কাছে আছে?
এখন অব্দি আমাদের কাছে ডেটা নেই, কিন্তু আমরা এই ধরনের অনেক অভিযোগ পাচ্ছি। আমি আপনাকে শুধু এইটা মনে করিয়ে দেব যে আমরা যখন দেশ বাঁচাও গণমঞ্চের তরফে মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে গেছিলাম, তখন যখন আমরা ঢুকছি তখন একজন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠান, আপনি চাইলে আমি তার নামও দিতে পারি, যে এই যে মূল সুপ্রিম কোর্টে যেটা প্রসঙ্গ উঠলো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন, যে যা কাগজপত্র জমা দেওয়া হচ্ছে বিএলওরা তার রিসিভ দিচ্ছে না। এইটা কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আমরা প্রথম বলি, এবং সেই বলা পরে মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন, আজ আপনি দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট সেটাকে বৈধতা দিয়েছে। মানে আমরা ডেটা কালেক্ট করছি, ডেটা কালেক্ট করলে আমরা যেহেতু সুপ্রিম কোর্টের মামলাটা 2 সপ্তাহ বাদে আবার উঠবে, আমরা দরকার হলে সুপ্রিম কোর্টে আবার জানাবো। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে। প্রশ্ন না করলে, মানে যদি প্রশ্ন না থাকে, পরের অনুষ্ঠানটা অশোক মজুমদারের, সেই জন্য আমাদের তাদের আপনাদের সাথে ছেড়ে দিতে হবে। নমস্কার, আমরা আমাদের যে সাংবাদিক বৈঠক এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।